খানরা বললেন যে আমরা বাংলাদেশের দিকে মার্চ করব, হ্যান করব, ত্যান করব। বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা কি আঙ্গুল চুষবে? প্রথমে আমি শুভাশিস ঘোষ দাদার কিছু কথা দিয়ে আমি শুরু করছি। উনি একটা পার্টিকুলার দলকে বা পার্টিকুলার পার্টিকে বলছেন যে এটা বিজেপির, বা এটা বিজেপির কারণে ইন্টারফেয়ারেন্সটা হচ্ছে। কিন্তু আমার একটু প্রশ্নটা, যদি আমরা একটু পেছনে তাকাই, আসলে বিগত 17 বছরের ভারতীয় আধিপত্যবাদ বা ইন্টারফেয়ারেন্স যেটা, এটা 2008 সাল থেকেই শুরু হয়েছে বলে আমরা স্পষ্টভাবে দেখেছি, যেটা আহ ওনাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বইতেও আমরা দেখেছি যে 2008-এর ইলেকশনেও বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেশনের ক্ষেত্রে একটা বেশ বড় ভূমিকা ছিল ভারতের। পরবর্তীতে আমরা একটা নৃশংসতা দেখলাম, যেটা 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের 57 জন বীর সূর্য সন্তান কে হত্যা করা হলো বিডিআর হত্যাকাণ্ডের নামে। এখানেও শোনা যায় বা এখানেও অনেকভাবে অনেক কিছুতে ডকুমেন্টেড ভাবে এসেছে একটা আধিপত্যবাদের কথা। পরবর্তীতে সুজাতা সিং, উনি সম্ভবত কংগ্রেসেরই তো ছিলেন, যদি ভুল না করি, উনি বিজেপির ছিলেন না। উনি বাংলাদেশের প্রথম গণতন্ত্র হত্যা করে যে ইলেকশন বা নির্বাচন পদ্ধতিকে এক পেশে করে একদম একদলীয় বাকশালতন্ত্র করতে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের জনক আওয়ামী লীগের যে স্টার্টিংটা ছিল খুব সুনিপুণ ভাবে, এই সুনিপুণ কাজটায় তারা প্রচন্ড ভাবে সহযোগিতা করলো। বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কোনো ভাবেই হোক তারা উপেক্ষা করার ধৃষ্টতা দেখিয়ে বাংলাদেশে কায়েম করে দিল শেখ হাসিনার হাত ধরে একটি বাকশালী শাসন, যার সুদীর্ঘ একটা বোঝা, একটা মানে দাসত্বের করদ বাংলাদেশের পুরো জাতিকে বহন করতে হলো। 2018 ইলেকশনেও আমরা দেখলাম ঠিক একই কাজ করলো, এবং 2023-এর যে ইলেকশন, এতেও একই কাজ করলো। সুতরাং শুধুমাত্র যে বিজেপি করেছে এ কথাটি বলার কোনো সুযোগ নেই। এখানে কংগ্রেস থেকে শুরু হয়েছে, বিজেপি থেকে শেষ হয়েছে, এবং এখন পর্যন্ত নতুন ভাবে চলছে। কি নিয়ে? যখন আপনার চলে গেল ফ্যাসিস্ট শেখ হাসিনা বা ভারতের একদম গোলাম দিল্লির দাসী শেখ হাসিনা, যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য হলো, তারপরে আসলে এই ষড়যন্ত্রটা থামিয়ে রাখলো না তারা, এভাবে ষড়যন্ত্রটা করলো। দেখুন, অনেক পতিত স্বৈরাচার, অনেক শাসক হয় ধরা দিয়েছেন, নয় জেলে গিয়েছেন, নয় বিচারের মুখোমুখি হয়েছেন। এভাবে পাশের রাষ্ট্রের সাহায্য নিয়ে পালিয়ে গিয়ে বিশ্বের কোথাও যার অ্যাসাইলাম হইল না, পলিটিক্যাল অ্যাসাইলাম হইল না, আত্মীয়রা নিল না, কেউ তাকে গ্রহণ করলো না, কোনো দেশ ভিসা দিল না, সেরকম একজনকে পাশের দেশ রেখে দিল, এবং রেখে দেওয়ার পরে কিছুদিন পর পর ফোন কল ফাঁস হতে থাকে। ফোন কলে একদিকে থেকে ইনস্ট্রাকশন হয়, আর তারপর পরে একটা করে অশান্তি বাঁধে। ব্যাপারটা একটু কেমন, আপনি রেশিও মিলায় দেখেন, তারপরে আপনি নিজেই হয়তো উপলব্ধি করবেন যে হ্যাঁ, হয়তোবা ভারতবর্ষ না, কিন্তু ভারতের সকল রাজনৈতিক দলের এই অভিপ্রায়টাও হয়তো নেই যে পাশের দেশ খুব শান্তিতে থাকুক, বা আমরা খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রাখি, যেটা হবে সম্মানের, পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে, পারস্পরিক অধিকারের ভিত্তিতে। আর ফারাক্কা নিয়ে তো আমরা বহুত আগে থেকেই ভুগে আসছি। বাংলাদেশকে সবসময় বঞ্চিত করা হচ্ছে, এবং ভারতের প্রতিবেশী সকল রাষ্ট্রগুলোর দিকে তাকালেই একই চিত্র দেখা যায়। এবার গোবিন্দদার কথা ধরে একটুখানি আসি, যে গোবিন্দদা বলছেন যে হিন্দুরা সবসময় হয় বাংলাদেশের, নয় বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। ব্যাপারটা আসলে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা নয়। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আমরা মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছি যাতে আমাদের হিন্দু ভাইদের কোনো ক্ষতি না হয়। এখানে সংখ্যালঘুর ব্যাপার বা সংখ্যাগুরুর ব্যাপার না, মাইনরিটি প্রোটেকশনের কোনো বিষয় না, এটা প্রত্যেকটা ধর্মের সহ অবস্থান। আমরা বাংলাদেশে দেখেছি হিন্দু মুসলিম আমরা এক কাতারে
বসি, এক কাতারে খাই, এক কাতারে চলি, এক কাতারে চাকরি করি, এক কাতারে আমরা পেশায় জড়িত থাকি, এক কাতারে আমরা আন্দোলন করি। এই যে যে গণ অভ্যুত্থান হলো, এতে রক্তের রং সবারই লাল ছিল, কোনোটায় লেখা ছিল না কোনটা হিন্দু কোনটা মুসলমান। সবাই মরেছে, সবাই দেশের জন্য দাঁড়িয়েছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের যে হিন্দু ভাইরা বা সনাতনী ভাইরা আছেন, ওনাদেরকে প্রথমে বুঝতে হবে ওনারা বাংলাদেশী। ওনাদেরকে আগে বাংলাদেশী হতে হবে। কারণ ওনারা কেন ভারতের প্রলোভনে, কেন ওনাদেরকে বর্ডারে যেতে বললেই ওনারা দৌড় দিবেন? ওনারা কেন দৌড় দিবেন? ওনাদের কি এইটুক বুদ্ধি বিবেক নাই? অবশ্যই থাকতে হবে, এই বিবেকটা থাকতেই হবে। আর ভারতীয় ধরেন অমুক নেতা তমুক নেতা, ওনারা বললেন যে আমরা বাংলাদেশের দিকে মার্চ করব, হ্যান করব, ত্যান করব করব। বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের দালালি করে, তারা কি আঙ্গুল চুষবে? না, অবশ্যই না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে প্রোটেক্ট করতে জানি। আমরা বাংলাদেশকে ৭১-এ প্রোটেক্ট করেছি, আমরা বাংলাদেশকে ২৪-এ প্রোটেক্ট করেছি দিল্লির দাসত্ব থেকে, আমরা বাংলাদেশকে ভবিষ্যতেও প্রোটেক্ট করব। হয় মাতৃভূমি নয় মৃত্যু, এটা তো আমাদের স্লোগানই হয়েছে। সমস্যা কি? আমাদের জান তো সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তবে আমরা চাই না সংঘাত, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে, হিসাবের ভিত্তিতে, হিস্সার ভিত্তিতে। আমার পাওনা আমার, তার পাওনা তার। দুইটা দেশ পাশাপাশি সহাবস্থানে থাকলে সমস্যা কোথায়? সমস্যার তো কিছু নাই। কেন গা জ্বলবে বাংলাদেশের উন্নতি দেখলে? বাংলাদেশ থেকেই তো ভারত কত বিলিয়ন ডলার, $7 বিলিয়ন উপরে প্রতি মাসে তারা তাদের অর্থনীতিতে যুক্ত করে। ভারতীয়রা চাকরি করে সেখান থেকে। হ্যাঁ, চাকরি করতেই পারে, সমস্যা কি? বাংলাদেশে যদি তাদের কোনো বৈধতা থাকে চাকরি করার, যদি তাদের প্রয়োজন পড়ে, বাংলাদেশিরা চাকরি করবে, বাংলাদেশে তারা চাকরি করতে আসবেন। সমস্যা নাই তো, স্কিল থাকলে চাকরি করতে আসবে। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মানুষ চাকরি করতে পারে। বাংলাদেশিরা চাকরি করছে না, মধ্যপ্রাচ্যে শ্রম দিচ্ছে, বাংলাদেশে ইউরোপে কাজ করছে, আমেরিকাতে কাজ করছে, বাংলাদেশে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, আপনারা সুসম্পর্ক বজায় রেখে ভারত চাকরি করতে আসুক, আমরা স্বাগত জানাবো। কিন্তু বাংলাদেশে বসে বাংলাদেশের থেকে আপনি উপার্জন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এটা তো হবে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, কোন প্রজন্মই এটা মেনে নেবে না, অন্তত আমাদের প্রজন্ম তো মানবেই না, কোনোভাবেই এটা সম্ভব না। আর আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট যারা করি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, যারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখেছি, যারা জনাব তারেক রহমানের দৃঢ় বলিষ্ঠ নেতৃত্বে এই দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, যারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো, সাইবার সিকিউরিটি আইনের মতো আইনে, কালো আইনে কথা বলতে গেলেই মুখ চিপে ধরেছেন, যত ২২০০ মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট, যাদের কাছে ৬০০-র উপরে গুম হয়েছে, ৮০০-র উপরে গুম হয়েছে, যে সকল পরিবার, যে সকল মানুষজনের আর্তনাদ এখনো চারিদিকের বাতাসে ভাসে, এই আয়না ঘর, এই সকল জায়গাগুলোতে যাদেরকে আপনারা এরকম বন্দি করেছে এই হাসিনা সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশকেই ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য একতাবদ্ধ থাকবে এবং যে কোনো কিছু করতে প্রস্তুত। তবে বাংলাদেশিরা সবসময় চায় সৌহার্দ্যপূর্ণতা, শান্তিপ্রিয় অবস্থান, শান্তিপ্রিয় সহ অবস্থান। সুতরাং সেখান থেকে আমাদেরকে নোট। আপনাকে অনেক ধন্যবাদ।